ঢাকার রাস্তায় এআই ক্যামেরা নিয়ম ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে মামলা, পুলিশের উদ্যোগকে সাধুবাদ চালকের। দেশের পরিবর্তন সহ্য করতে না পেরে অনেকেই ইস্যু তৈরি করছে, অভিযোগ ফখরুলের মিথ্যাচার নয়, গঠনমূলক সমালোচনার আহ্বান রিজভীর। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ঐক্যবদ্ধ বললেন আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের চুক্তি পরিবর্তন করা যাবে জানালেন বাণিজ্যমন্ত্রী। ক্ষমতাসী নেতার এলাকায় উন্নয়ন হচ্ছে, অভিযোগ গোলাম পরোয়ারের। নতুন সিটি কর্পোরেশন ও উপজেলা গঠনে বৈষম্যের অভিযোগ। হাম উপসর্গে একদিনে আরও 7 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1494 জন। রোগীর মৃত্যুতে স্বজনের আহাজারি, আর্তনাদ। কদমতলীতে পুড়ে ছাই ফোমের কারখানা, 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে আগুন, শর্ট সার্কিট থেকে সূত্রপাত ধারণা স্থানীয়দের। এবং ঢাকা টেস্টের প্রথম দিন স্বপ্নের মতো কাটল টাইগারদের। 4 উইকেটে সংগ্রহ 301, শান্ত রেকর্ড গড়া সেঞ্চুরি, মইনুলের ব্যাটে 91 রান। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার রাস্তায় বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্যামেরা। নিয়ম ভঙ্গ করলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে। রেজিস্ট্রেশনকারীর মোবাইলে চলে যাবে খুদে বার্তা, আর হাতের ইশারার বদলে সিগন্যাল নিয়ন্ত্রণেও কাজ করবে স্মার্ট এ প্রযুক্তি। ফার্মগেট, বিজয় সরণি, কারণ বাজার সহ কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে শুরু হলো সর্বাধুনিক এ প্রযুক্তির ব্যবহার। বিস্তারিত দেখুন ইদ্রিস আলমের প্রতিবেদনে। ট্রাফিক আইন লঙ্ঘন হলে চালকের অজান্তেই হয়ে যাবে মামলা। বৃহস্পতিবার থেকে স্বয়ংক্রিয় এই কার্যক্রম চালু হয়েছে ঢাকার রাজপথে। বাংলা মোটর, সোনারগাঁও মোড়, কারণ বাজার এবং বিজয় সরণিতে বসানো হলো সর্বাধুনিক প্রযুক্তির এআই ট্রাফিক ক্যামেরা। সিগন্যাল না মানলে যেখানে সেখানে দাঁড়ালে কিংবা ওভার স্পিড সহ বেশ কয়েকটি বিষয় আমলে নিচ্ছে এই ক্যামেরা। গাড়ির নম্বর প্লেট পড়ে স্বয়ংক্রিয়ভাবে দেয়া হবে মামলা। ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া তো কারো পক্ষে সম্ভব না। অটোমেটিক 20টা যে যদি মানে জাস্ট এক্সাম্পল 20 টাকা যদি ভায়োলেশন করে 20টার নাম্বার ডিটেক্ট হচ্ছে এই ক্যামেরার মাধ্যমে এবং প্রত্যেকে পার্সোনালি মামলা হচ্ছে প্রত্যেকের নামে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালকরা। পরিচালনায় মুনশিয়ানা দেখাতে পারলে সড়কে শৃঙ্খলা ফিরতে পারে আশা তাদের। এটা তো অনেক ভালো, কারণ হচ্ছে অনেক ড্রাইভার আছে নিয়ন্ত্রণ ছাড়া গাড়ি চালায়। হ্যাঁ, দেখা গেছে রাত বিরাতে অনেক জোরে টানে। এই উদ্যোগটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন অটোর জন্য উদ্যোগটা নিলে আরো বেটার হয়। মানে অনেক কি চিপে চেপে করবে না, সামনে আগাবে না, সুন্দরভাবে চলাফেরা করবে, গাড়ি নিয়ন্ত্রণ ভাবে চালাবে আর কি। অনেকে আছে অবৈধভাবে গাড়ি চালাইতেছে, যার লাইসেন্স ঠিক নাই। তারপরে এটা তো আসলে অনেক মালিক পক্ষ গাড়ি চালানোর জন্য এগুলো আসলে চেক দেয় না। সিগন্যালগুলোতে এআই প্রযুক্তির সিসি ক্যামেরা সার্বক্ষণিক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে থাকবে। হতে থাকবে অটো জেনারেটেড মামলাও। ইতিমধ্যে আমাদের 8টি জায়গায় আমরা ঢাকা শহরে ট্রাফিক সিগন্যালে গাড়ি চালাচ্ছি। এই প্রত্যেকটা সিগন্যালের উপরে আমরা এখন এই ক্যামেরাগুলো বসিয়ে দেবো, পিটিজেড। এই ক্যামেরাগুলো বসালে যেটা হবে যে আপনি চলছেন, আমাদের তখন গাড়ি ধরে 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 আমাকে মামলা করার কোনো প্রয়োজন হবে না। এখানেই শেষ নয়, মামলার রিসিটও পাঠিয়ে দেয়া হবে গাড়ির রেজিস্ট্রেশনকারীর ঠিকানায়। মোবাইলে চলে যাবে খুদে বার্তা। এ নিয়ে ব্যাপক আশাবাদী ডিএমপি। এআই আমাকে যেটা করবে যে এই কমান্ডগুলো যখন তাকে দেওয়া আছে, এই প্রত্যেকটা জিনিসে ধরে সে তো রেকর্ড রাখছে। রেকর্ড রাখলে যে ভায়োলেশন করছে তার নামে মামলাটা হয়ে যাবে। পর্যায়ক্রমে এ প্রযুক্তির কাভারেজ বাড়ানো হবে জানান এই কর্মকর্তা। এই মুহূর্তে আমরা লোকেশন হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, সোনারগাঁ, ফার্মগেট, বিজয় সরণি এবং জাহাঙ্গীর গেটের নতুন আমরা 20টা ক্যামেরা বসিয়েছি, কিন্তু আমার এক্সিস্টিং 80টা পিটিজেড ক্যামেরা আমাদের আব্দুলগঞ্জ রোডে লাগানো আছে। এআই ক্যামেরার এসব মামলায় চালকদের জন্য যুক্ত হবে নেগেটিভ পয়েন্ট। নিয়ম ভঙ্গ করলেই কমতে থাকবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। শূন্য হয়ে গেলে বাতিল হবে লাইসেন্স। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন।
দেশের পরিবর্তন অনেকের সহ্য হচ্ছে না বলেই কেউ কেউ ছোট ইস্যু নিয়ে ঝামেলা তৈরির চেষ্টা করছে। শুক্রবার সকালে নওগাঁর পতিশরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কবিগুরুকে যারা সাম্প্রদায়িক করতে চায় তাদের জ্ঞানের অভাব রয়েছে। জমিদারির দায়িত্ব নিয়ে ১৯৯১ সালে প্রথম নওগাঁর আত্রাইয়ে নিভৃত জনপদ পতিশরে পা রাখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর থেকে ১৯৩৭ সাল পর্যন্ত বারবার ছুটে এসেছেন এই কাছারি বাড়িতে। এখানকার প্রকৃতি, কৃষকের জীবন, সাধারণ মানুষের সুখ দুঃখই হয়ে ওঠে তার সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা। পতিশরে বসেই কবি রচনা করেন অসংখ্য কবিতা, গল্প আর প্রবন্ধ। নওগাঁর পতিশরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী। কাছারি বাড়িতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আলোচনায় তিনি বলেন, যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন কবিগুরু। রবীন্দ্রনাথকে অনেকে চেষ্টা করেন চিত্রিত করতে কিছুটা সাম্প্রদায়িক হচ্ছে। আমি মনে করি যে সেখানে তাদের জ্ঞানের অভাব আছে, অনুভবের অভাব আছে, এবং সেই ক্ষেত্রে তা পরিষ্কার করে বোঝেন না। রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি, এবং তার কবিতা দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, দেশের পরিবর্তন অনেকের সহ্য হচ্ছে না, তাই অনেকে নানাভাবে ঝামেলা সৃষ্টির পায়তারা করছে। বারবার এখানে গণমানুষেরা পরিবর্তনের জন্য লড়াই করেছে, যুদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছে, পরিবর্তন আনার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরিবর্তন আসেনি। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। কবিগুরুর জন্মোৎসবে দিনভর এখানে ভিড় জমিয়েছেন সারা দেশ থেকে ছুটে আসা রবীন্দ্র প্রেমীরা। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল রবীন্দ্র স্মৃতিধন্য পতিশরের কাছারি বাড়ি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিরোধী দলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার ভেন্যু পরিদর্শন শেষে কথা বলেন তিনি। রিজভী বলেন, শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করার কোনো দরকার নেই। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, তো সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ বেঁচে থাকবে ততদিন রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি ও চেতনার সঙ্গে জড়িয়ে থাকবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। খুলনার দক্ষিণ দিঘি রবীন্দ্র কমপ্লেক্সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা উদ্বোধনকালে শুক্রবার বিকেলে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তরুণদের সাহিত্য সংস্কৃতির চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান। এর আগে সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ঐক্যবদ্ধ, তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। যখন রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন বাঁকে বাঁকের গল্প পড়ি, যখন কাদম্বিনী দেবী এবং রবীন্দ্রনাথের কথা রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বইয়ে পড়ি, তখন মনে হয় রবীন্দ্রনাথ মানুষ ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির ভেতরেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ২২টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আর বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর গ্রহণযোগ্য নয়। এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ
এই চুক্তির ভিতরেই রয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ, অন্যান্য দেশের তুলনায় সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। সেটা একটা ওয়ান টাইম স্পাইক, হ্যাঁ, এটার স্পাইরাল হবে না, এই মূল্যস্ফীতিটা এটার স্পাইরালও হবে না এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না এটার কারণে, শুধু এই বৃদ্ধির কারণে। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কাজ করবে দুই দেশ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। যে দল যখন ক্ষমতায় যায় সে দলের মন্ত্রীদের এলাকায় তখন উন্নয়ন হয়, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে রাজধানীতে রেলওয়ে এমপ্লয়িজ লীগের দ্বিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নতুন সিটি কর্পোরেশন উপজেলা গঠনে মন্ত্রীদের এলাকায় প্রাধান্য দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রেলওয়ে শ্রমিকরা ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন সহ নানা দাবি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, গণতন্ত্র ও মুক্ত ইউনিয়নের কথা বলা হলেও বাস্তবে ট্রেড ইউনিয়ন সংকোচন নীতি গ্রহণ করছে সরকার। স্বাধীন ট্রেড ইউনিয়নের অধিকারকে সংকুচিত করা, এটা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কোনো উদ্দেশ্য হতে পারে। ক্ষতি কি আপনার? রেলের যে দুর্নীতি হচ্ছে, রেলের আধুনিকীকরণ, রেলের স্টেশনগুলিকে আরো সেই সাবেক পুরনো ভেঙে চুরে সব পড়ে যাচ্ছে। মনে হয় যেন আমরা ব্রিটিশে আছি, এমন বহু স্টেশন আছে, বহু রেল লাইন আছে। বলেন, নতুন সিটি কর্পোরেশন ও উপজেলা গঠন সহ উন্নয়নকে সমর্থন করে জামায়াত, তবে যেসব এলাকায় মন্ত্রী নেই সেসব এলাকায়ও নজর দিতে হবে। এই যে আজকে শুনলাম বগুড়াকে সিটি কর্পোরেশন, আরো 5টা নতুন উপজেলা, দেখছেন না? আমরা এর কোনো বিরোধিতা করছি না, কিন্তু যেসব নেতা, প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, অমুক নেতার বাড়ি কোথায়, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়, না আমার বলতেছি না, সেই সব জায়গায় জেলা উপজেলা বিভাগ কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলেও এখনো বৈষম্য দূর হয়নি বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। সব উন্নয়নকে আমরা সাপোর্ট করি, তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সরকার যেমন ৭১ সালের গণহত্যাকে সমর্থন করে না, তেমনি শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকেও বিস্মৃতি হতে দেবে না, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ২৪শে জুলাই গণ অভ্যুত্থান শাপলারই ফলো আপ। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদের অনুষ্ঠানে স্মরণ করা হলো শাপলা চত্বরের শহীদদের। যে মুক্তির পথরেখা তৈরি করে দিয়েছে, ইনশাআল্লাহ এই পথে চলে। অনুষ্ঠানে স্মারক গ্রন্থ ও শহীদ নামার মোড়ক উন্মোচন করা হয়। শাপলার শহীদ গাথা শীর্ষক আলোচনায় 2013 সালের 5ই মের সেই গণহত্যার স্মৃতিচারণ করেন বক্তারা। রক্তের উপরে দাঁড়িয়ে হলো যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। যে শহীদ পরিবাররাও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে। 24শে জুলাই গণ অভ্যুত্থান শাপলারই ফলো আপ বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। পরবর্তী 24শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান 13 সালের মের ঘটনা বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ফলো আপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের 18 কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে, কিন্তু 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড স্মৃতি যেমন ধরে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, তেমনি এগিয়ে নেওয়া হচ্ছে এর বিচারের কাজ। যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না।
আওয়ামী ফেসিবাদী আমলের গণতন্ত্রকামী মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিল। ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান মন্ত্রী। এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তর সমৃদ্ধি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। সারা দেশে একদিনে আরও 7 শিশুর মৃত্যু হচ্ছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হাম জটিলতায় প্রাণ হারালো 343 জন। সারা দেশে হাসপাতালে ভর্তি 32,000-এর বেশি রোগী। শিশুদের মৃত্যুতে প্রতিদিনই হাসপাতালগুলোতে বইছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ। হাম উপসর্গ নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুরা। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেকেরই। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে শুক্রবার সকালে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হাম জটিলতায় মারা যায় 36 জন। সারা দেশে গেল 24 ঘন্টায় মারা যায় 7 শিশু। এ নিয়ে গত 15 মার্চ থেকে হাম জটিলতায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 343 জন। এ হাসপাতালে মরণ ব্যাধি হাম কেড়ে নিয়েছে নোয়াখালীর ছোট্ট শিশু মাহাজবির প্রাণ। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়। শিশুটির মা শিউলি বেগমের কান্না আর আহাজারিতে স্তব্ধ হয়ে যায় পুরো হাসপাতাল। দেখা দেয় শোকের মাতম। প্রবাসী স্বামী পাশে না থাকায় অসহায় শিউলি ভারাক্রান্ত কণ্ঠে বলছিলেন আর্থিক সংকটে সন্তানের উন্নত চিকিৎসা করাতে পারেননি। ওনারা অনেক গাইড দিচ্ছে, অনেক চেষ্টা করছে আমার ছেলের জন্য। আমার টাকার কারণে আমি প্রাইভেটে ভর্তি করতে পারিনি। শিশুটির মৃত্যুতে আহাজারি দেখা দেয় অন্য স্বজনদের মাঝেও। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে চিকিৎসা পেতে বেগ পোহাতে হয় বলে অভিযোগ তাদের। যে চিকিৎসার যে ওষুধগুলো লাগবে বা যে মেডিসিনগুলো লাগবে ওগুলো আমাদের এখানে নাই। আপনারা উন্নত চিকিৎসার জন্য হসপিটাল নিয়ে যান বা প্রাইভেটে নিয়ে যান। সকাল থেকে মনে করেন আমি আগারগাঁও শিশু হসপিটালে গেছি, ওইখানে যাই দৌড়াদৌড়ি করছি বা এখান থেকে একটা সিবি নিছি, ওইখানে জমাও দিছি। এখন তাদের যে আইসিইউ আছে ওইখানে নাকি জায়গা নেই। চিকিৎসক বলছেন হামের উপসর্গ দেখা দিলেও দেরি না করে শিশুদের হাসপাতালে নিয়ে আসতে হবে। অভিভাবকদের আরো সচেতন হবার তাগিদও দেন তারা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর কদমতলীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি ফোমের কারখানা। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 4 ঘন্টা পর শুক্রবার রাতে নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় শুক্রবার বিকেল 5:30টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা 6:30টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আসে ঘটনাস্থলে। তাদের চেষ্টায় রাত 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় টিন শেডের কারখানাটি। ঠিক আমরা 21:05 সময় আগুনটা নিয়ন্ত্রণে আছে। আগুনের সূত্রপাতের বিষয়ে বিশেষ করে জানতে পারলাম এই এলাকায় আপনার বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল, যার কারণে বিদ্যুতের যে লোকজন আসছিল লাইনটা চালু করার সাথে সাথে তাদের ভিতরে যে সার্কিটগুলো আছিল হঠাৎ করে আগুন ধরে যায়। স্থানীয়রা জানান ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। দুয়ার কুণ্ডলি দেখলাম আর কি, দেখার পরে আসলাম, আসার পরে ফায়ার সার্ভিসে নক দিলাম, তারা অতি দ্রুত মানে খুব তাড়াতাড়ি আসছে আমাদের এখানে। এটা আসলে সম্ভবত একটা ফোমের কারখানা ছিল। মাগরিবের একটু আগে আমরা ধুয়া দেখার পরে ফায়ার সার্ভিস নগদে আসছিল, কিন্তু আগুন নিবেতেছে এখন পর্যন্ত, মানে ওরা চেষ্টা করতেছে। ট্রান্সমিটার বলে বাস্ট হইছে, ওখান থেকে এখানে মানে আগুন লেগে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে কারখানা মালিকের দাবি কোটি টাকার মালামাল পুড়ে গেছে তার। এখানে আছে সমস্ত চেসিসের উপরে বডিগুলো তৈরি হয়, ফ্রিজার ভ্যান হয়, রেফ্রিজারেটর ভ্যান হয়, কভার ভ্যান, ট্রাক, লরি টরি এভরিথিং আর কি। আমার কোম্পানির নাম হচ্ছে নিউ ফোর্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের দুঃশাসনের কারণে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও ভিত্তি দুটোই ভঙ্গুর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। তিনি বলেন, অর্থনৈতিক সংস্কার না হলে প্রবৃদ্ধি বাড়বে না। জানান, আওয়ামী লীগ আমলে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলো ছিল অতি মূল্যায়িত। রাজধানীতে প্রাক বাজেট নিয়ে ছায়া বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসছে বাজেট নিয়ে শুক্রবার সকালে রাজধানীর বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আজকে ওই ইয়েমেনেতে সিভিল ওয়ার চলতেই আছে। এতে সরকারি দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বিরোধী দল হিসেবে অংশ নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট সংকট আর দেশের আভ্যন্তরীণ সংকট আসন্ন বাজারে কি প্রভাব ফেলবে তা যুক্তিতর্কের মাধ্যমে তুলে ধরেন বিতর্কিকরা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, বাজেট বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুর্নীতি বন্ধ করা। এই দুর্নীতির লাগাম টেনে রাখা সম্ভব না হলে কিন্তু বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। সুতরাং বাজেট বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় বেশি জরুরি সেটি হচ্ছে কি দুর্নীতির লাগাম টেনে ধরা, দুর্নীতি বন্ধ করা এবং রাজনৈতিক যে সদিচ্ছা সেই সদিচ্ছার প্রতিফলন ঘটানো। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর এম মাস্টার রিয়াজ বলেন, অর্থনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে না, অর্থনীতিও শক্ত ভিত্তি পাবে না। প্রথম সমস্যা আমার ভিত্তি এবং প্রবৃদ্ধির চাকা দুটোই ভঙ্গুর। দ্বিতীয় প্রবলেম, আমাদের অর্থনৈতিক সুশাসন ভেঙে পড়েছিল কমপ্লিটলি। অর্থনৈতিক সুশাসন ছাড়া প্রবৃদ্ধির চাকা যেটা আপনি চালু করতে পারবেন টেকসই হবে না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি সংস্কার শূন্য অবস্থায় ছিল মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার করার সুযোগ পেয়েও করতে পারেনি, যার প্রভাব এখন বিএনপি সরকারের উপরে পড়েছে। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। হকারদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারলে জন চলাচলে সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্টুরেন্টে সেগুন বাগিচা সোসাইটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ফুটপাত পথচারীদের জন্য এবং রাস্তা যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা পরিকল্পনা করে কিভাবে হকারদেরকেও বিভিন্ন জায়গায় প্রোভাইড করা যায়। আবার যে ফুটপাথ করা হয়েছে জনগণের হাঁটার জন্য, সেই ফুটপাথ যাতে পরিষ্কার থাকে। আর আপনাদেরকেও বলবো যে আসলে এটা কি পুলিশ দিয়ে বা সিটি কর্পোরেশন সারাক্ষণ দাঁড়ায় থেকে কি এটা কন্ট্রোল করতে পারবে? কন্ট্রোল করতে পারবে না। এটার জন্য একটা নাগরিক সচেতনতা দরকার। পুরনো দিনের স্মৃতি আর নবীন প্রবীণের মেলবন্ধনে মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। শুক্রবার অনুষ্ঠিত হয় বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও যোগাযোগ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দেশের বর্তমান সাংবাদিকতার মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সময়ের স্রোত অনেক চড়াই উতরাই পার করলেও কিছু টান কখনো ম্লান হয় না। ঠিক যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন প্রবীণ শিক্ষার্থীরা মেতে ওঠেন প্রিয় সব মুখ আর হৃদয় নিংড়ানো হাসির কলতানে। শুক্রবার ছিল বিভাগটির মিলন মেলা ও যোগাযোগ উৎসব। উৎসবে প্রধান অতিথি ছিলেন বিভাগেরই সাবেক শিক্ষার্থী ও বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে এক ধরনের জরাজীর্ণ ও দায়বদ্ধতাহীন সাংবাদিকতা চলছে। অপসাংবাদিকতা যেন মাথাচাড়া না দেয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একজন রাজনীতিক হিসেবে যে সাংবাদিকতা আমরা ফেস করি, কখনো কোনো আমার কাছে মনে হয় তা রাষ্ট্র বান্ধব অথবা রাষ্ট্রের সম্ভাবনা বিকশিত হবে সেই বান্ধব না। জরাজীর্ণতা আছে, দায়বদ্ধতা কম, জবাবদিহিতারও অভাব আছে। দিনভর স্মৃতিচারণ, গান আর আড্ডায় মেতে থাকা এই প্রাণের উৎসবে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন নবীন প্রবীণ শিক্ষার্থীরা। 2001-2002 ব্যাচ, তো এই ব্যাচে সবাই আমরা আছি। এটি আসলে এটা উৎসবটা তো উপলক্ষ, এটাকে ধরে আমরা সবাই একত্রিত হই, এটা আমাদের আনন্দের ব্যাপার। তো ভালো লাগছে এরকম উৎসব। আমরা যোগাযোগের শিক্ষার্থী, যেহেতু যোগাযোগ তো এটাই। এই তো অনেক মজা লাগতেছে, এখন চিৎকার চেঁচামেচি করছি আর কি করবো, ছবি তুলবো আর মজা করবো। খুবই দুর্দান্ত একটা মুহূর্ত। আসলে প্রতি বছর আমাদের একটা দিনে এরকম একটা আয়োজন করা হয়, আর সবকিছু মিলিয়ে যে আমরা যে স্মৃতিচারণগুলো শুনছি সেগুলো কিন্তু ভীষণ আনন্দের এবং একই সাথে খুবই নস্টালজিক হয়ে যাবার মতো। শেকড়ের টানে এমন মিলন মেলা বারবার ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 4 দিনব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো 4 দিনব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠান উদ্বোধন করে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও গভীর পর্যবেক্ষণ রাখার ক্ষমতা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয়তাবাদী চেতনার মধ্যে বা চিন্তার মধ্যে যে কি সংকট থাকতে পারে সেই ব্যাপারে জাতীয়তাবাদী আন্দোলনের তখনকার শিখণ্ডীদেরকে উনি সতর্ক করছেন, সাবধান করছেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, সংস্কৃতি উন্নত করতে না পারলে অপসংস্কৃতি মাথাচাড়া দেবে। সংস্কৃতির প্রতি ঘুরে তাকানোর জন্য মনে হয় এখন সময় এসেছে, এবং এটা যদি আমরা তাকাতে পারি তাহলে মনে হয় আমরা আরো অনেক বেশি এগিয়ে যেতে পারবো, নিজের শেকড়টাকে খুঁজে পাবো। কথা বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদও। একটা জিনিস ছিল রবীন্দ্রনাথের মধ্যে, সত্যের প্রতি আনুগত্য। উনি কিন্তু বজ্রের মতো কঠিন ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ও একাডেমির মহাপরিচালক কবির শেখ রেজাউদ্দিন আহমেদ। ফরহাদ হোসেন, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। শিশুদের সৃজনশীলতা বিকাশে ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে কিডস আর্ট কার্নিভাল 2026। শুক্রবার রাজধানীর বড় মগবাজারে আয়োজিত অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যাজিক শো, ফ্রি প্লে সেশন ও ফুড কার্নিভাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, স্কুলের প্রিন্সিপাল শামনাজ ফারজানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিল্পী রবিউল ইসলাম সহ অন্যরা। দেশের অন্যতম গণিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান অ্যাবাকাস ব্রেইন জিম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো দ্বিতীয়বারের মতো ন্যাশনাল লেভেল ম্যাথ অলিম্পিয়াড প্রোগ্রাম। শুক্রবার রাজধানীর এলিট কনভেনশন হলে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রিয়াজুল হকের নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 600-রও বেশি শিক্ষার্থী অংশ নেয়। গেল বছরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর ছিল লজি স্কুল, আর পাওয়ার্ড বাই ছিল SMC সুপার কিড চকো মিল্ক বার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির বিজয়ী 207 প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নাম ঘোষণা করেন। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার। এদিকে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার পেয়েছেন থালাপাতি বিজয়। কংগ্রেস ভিসিকের পর দুই বাম দল CPM এবং CPI সমর্থন পেয়েছে বিজয়ের দল TPK। রাজ্য সরকার এবং মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে সরগরম ভারতের পশ্চিমবঙ্গ। শুরু হয়েছে উচ্চ পর্যায়ের রাজনৈতিক তৎপরতা। এ লক্ষ্যে শুক্রবার সকালে কলকাতায় এসে পৌঁছান বিজেপির নেতা ও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এরপরই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। শাসক দলের পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন শুভেন্দুর নেতৃত্বাধীন নতুন সরকার। শ্রী শুভেন্দু অধিকারী। পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 8টি প্রস্তাব এসেছিল, সব প্রস্তাবে একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়েছিল, কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি। গেল 2 দশকে পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো উপমুখ্যমন্ত্রী ছিলেন না, তবে এবার 2 জন উপমুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এ দৌড়ে এগিয়ে আছে নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে জয়ী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি প্রথম উপমুখ্যমন্ত্রী হতে পারেন। দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারেন শিলিগুড়ি থেকে বিজয়ী প্রার্থী শঙ্কর ঘোষ। এদিকে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন আরজিকর কাণ্ডে নির্যাতিতের মা রত্না দেবনাথ। সেই সঙ্গে উৎপল মহারাজ, রাজেশ কুমার ও দীপঞ্জন চক্রবর্তীর নামও আলোচনায়। এদিকে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার পেলেন থালাপাতি বিজয়। বিজয়ের দল টিভিকের এক সূত্র জানিয়েছে, কংগ্রেস ভিসিকের পর এবার 2 বাম দল CPM এবং CPI এর সমর্থন পেয়েছে থালাপাতি বিজয়। গেল 4 দিনের নাটকীয়তার শেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপাতি বিজয়।
ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারে হামলা করেছে মার্কিন নৌবাহিনী। এই ঘটনায় নিখোঁজ হন 10 জন নাবিক। এমন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব এখনও পর্যালোচনা করছে তেহরান। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, শুক্রবারই ইরানের প্রতিক্রিয়া আশা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই যুক্তরাষ্ট্রের হামলা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন এখনো বহাল আছে যুদ্ধবিরতি, তবে এর উল্টো দৃশ্যই চোখে পড়ছে হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের কাছে একটি ইরানি পতাকাবাহী তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। আকস্মিক হামলায় হতাহত হয়েছেন অনেকে। মিনাও কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানে মার্কিন বাহিনী। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যখনই কূটনৈতিক সমাধানের সুযোগ আসে যুক্তরাষ্ট্র তখনই বেপরোয়া সামরিক অভিযানের পথ বেছে নেয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ইরানিরা কখনোই চাপের কাছে মাথা নত করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি এখনও পর্যালোচনা করছে তেহরান। সেই সঙ্গে পাল্টা প্রতিক্রিয়ার বিষয়টিও বিবেচনা করছে। এছাড়াও গেল রাতে মার্কিন বাহিনীর সঙ্গে সামরিক সংঘাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাঘাই। আরও বলেন, এই ঘটনা কেবল উস্কানি নয়, আন্তর্জাতিক আইনের চরম অবমাননা। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে মার্কিন প্রস্তাবের বিষয়ে শুক্রবারই তেহরানের জবাব আশা করছে ওয়াশিংটন। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন। আরও বলেন, ইরানের দেয়া মন্তব্য এই গুরুত্বপূর্ণ আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল হকের 91 রানে ভর করে ঢাকা টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতো কাটল বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে 4 উইকেটে 301 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে টাইগাররা। ম্যাচের আগে অধিনায়ক শান্তর যা ছিল 400 রান, সেই পথে এগোচ্ছে টিম টাইগার্স। ঠিক যেমনটা চেয়েছিল বাংলাদেশ, ঢাকা টেস্টের শুরুটাও তেমনটাই হলো টাইগারদের। প্রথম দিনে 300 রান আর হাতে 6 উইকেট নিয়ে স্বস্তির দিন পার করলো টিম টাইগার্স। শান্তর শতক, মুশফিকের দৃঢ়তার সাথে আক্ষেপ হয়ে রইল মুমিনুলের সেঞ্চুরি মিস। সবুজে ঢাকা পিচ আর সকালের ময়েশ্চার। টস জিতে তাই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে একটুও ভাবেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথম ঘণ্টাতেই ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পাকিস্তানের পেস ত্রয়ী। 31 রানেই 2 ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় পারেননি ইনিংস বড় করতে। টাইগারদের চোখ রাঙাচ্ছিল অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে উল্টো ভাবলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। কাউন্টার অ্যাটাকে পাকিস্তানের বোলিং লাইনআপকে এলোমেলো করে দেন 2 টাইগার ব্যাটার। প্রথম সেশনটা বাংলাদেশ শেষ করে 2 উইকেটে 101 রানে। দ্বিতীয় সেশনেও চলে শান্ত মুমিনুলের দাপট। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর কোনো জবাব ছিল না পাকিস্তানের বোলারদের কাছে। অনবদ্য ব্যাটিংয়ে স্ট্রোক প্লের প্রদর্শনীতে ক্যাপ্টেন্স নক খেলেন নাজমুল শান্ত। তুলে নেন ক্যারিয়ারের 9ম টেস্ট সেঞ্চুরি, সবশেষ 8 ইনিংসে যা চতুর্থ। যদিও সেঞ্চুরির পরের বলেই ফিরে যান টাইগার ক্যাপ্টেন। তৃতীয় উইকেটে বিপর্যয় সামাল দেয়া শান্ত মুমিনুলের 170 রানের জুটিতে ততক্ষণে শক্ত অবস্থানে টাইগাররা। চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 201। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটাও টিম টাইগার্সের। তৃতীয় সেশনে টাইগার সমর্থকরা অপেক্ষায় ছিলেন মুমিনুলের সেঞ্চুরির। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সাথে নিয়ে শতকের পথেই ছিলেন মুমিনুল। তবে মনোসংযোগের সামান্য ব্যাঘাতেই বিপত্তি, সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে 91 রানে ফেরেন তিনি। চতুর্থ উইকেটে মুশফিক মুমিনুল যোগ করেন 75 রান। শেষ বিকেলটা লিটনকে সাথে নিয়ে মুশফিক সাবধানেই পার করেন। সাবলীল ব্যাটিংয়ে মিস্টার ডিপেন্ডেবল অপরাজিত থাকেন 48 রানে। দ্বিতীয় দিনে টাইগারদের লক্ষ্য থাকবে পাকিস্তানের সামনে রানের পাহাড় গড়ার। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আগামী রবিবারের মধ্যে চূড়ান্ত হবে জাতীয় ফুটবল দলের নতুন কোচ, নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিত আওয়াল। তার দাবি, কোচ নিয়ে সামাজিক মাধ্যমে চলমান গুঞ্জনে কান না দিতে, হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে
কোনো বাফুফের সামনে আর্থিক প্রতিবন্ধকতা নেই। জাতীয় দলের এক হেড কোচ প্রসঙ্গে কত শত কথা, সামাজিক মাধ্যমে কত মত। কখনো উঠে এসেছে ব্রাজিলকে অলিম্পিক জেতানো কোচ রোজারিও মিকেলের নাম, আবার কখনো এসেছে ওয়েলসের ক্রিস কোলম্যানের নিয়োগ চূড়ান্ত হওয়ার খবর। সম্প্রতি এই দুজনের বাইরে আবার অন্য কোচের নামও উঠেছে। এত আলোচনায় এত গুঞ্জন। বাফুফের সভাপতি তাবিত আওয়াল বলছেন, সোশ্যাল মিডিয়ার গুঞ্জনে কান না দিতে। তার দাবি 5 জনের ইন্টারভিউ শেষ হয়েছে, বাকিদের সাক্ষাৎকার শেষেই রবিবারের মধ্যেই চূড়ান্ত হবে নতুন কোচের নাম। ফেডারেশন থেকে আমরা যা বলি সেই ব্যাপারে আপনারা সীমিত থাকেন, প্রশ্ন করেন। ওপেন মিডিয়াতে অনেক কিছু শোনা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। এখনও আমরা যে কোচদের সাথে ইন্টারভিউ প্রসেসে আছি 5 জনের সাথে কথা হয়ে গেছে, তারা ভেরি ইন্টারেস্টেড। অপেক্ষা আছে সানডেতে আমরা কি বলি, আর আরও 6 জনের সাথে আমরা আজকে কালকে কথা বলবো। আগামী মাসে সান মারিনোর ম্যাচ আর সেপ্টেম্বরে রয়েছে সাফ ফুটবল, তাই 15ই মের মধ্যে কোচের সাথে চুক্তি করতে চায় বাফুফে। সেক্ষেত্রে আর্থিক কোনো প্রতিবন্ধকতা নেই বলে দাবি বাফুফের বসের। বাজেট হলো নট অ্যাবাউট মানে কত দিচ্ছেন কাউকে, বাজেট হলো কি বিনিয়োগ করছেন তার বিপরীত আমরা কি পাচ্ছি। তো তার সাথে আমাদের আগামী 2 বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে, যে কী ধরনের টুর্নামেন্টস আমরা খেলতে যাচ্ছি, কী ধরনের টিম আমরা গঠন করতে চাই। সব বিবেচনা করে আমরা যখন কোচের সাথে চূড়ান্ত করব, ফাইন্যান্স উইল বি ইম্পর্টেন্ট বাট প্রবলি দ্য লাস্ট ক্রাইটেরিয়া। দেশের ইতিহাসে সবচেয়ে হাই প্রোফাইল কোচ এবার পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এমনই আশ্বাস ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়ালের। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনপ্রত্যাশা পূরণে বদ্ধপরিকর সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর। কর্মকর্তাদের নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান। মাঠে থাকা সব সেনা জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে, প্রত্যাহার শুরু 6 জুন থেকে, প্রথমে দূরবর্তী জেলা থেকে। 5 আগস্টের পরে মামলা যাচাই বাছাই হচ্ছে, লাইসেন্স করা 10,000 অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। যুক্তরাষ্ট্রের চুক্তি অন্য দেশে বাণিজ্যে প্রভাব পড়বে না, দাবি উপদেষ্টা তিতুমিরের। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। হামে আরও 7 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1,600-এরও বেশি। শনিবারের মধ্যে আসছে 10 রোগের 1 কোটি টিকা। পশ্চিমবঙ্গে বিজেপির জয় অমীমাংসিত বিষয়, সমাধানের পথ খুলল মত। ভারতীয় বিশ্লেষকদের গুজব এড়িয়ে চলার পরামর্শ। এবং টেস্টে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যয় বাংলাদেশের। নাহিদ রানাকে নিয়ে আলাদা পরিকল্পনা শাহীন শাহর। এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.deshtv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।